হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বিকেইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে 6th সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের জন্য মেজর পেপার 13-এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হলো গুপ্ত যুগের স্থানীয় শাসন ব্যবস্থা। তো এই গুপ্ত যুগের স্থানীয় ব্যবস্থা থাকবে তোমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো মেজর পেপার 13-এর 6th সেমিস্টারের জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা স্পেশাল অফার চলছে আমাদের এখানে, যে শুধুমাত্র 99 রুপিসে যদি তোমরা এখানে রেজিস্ট্রেশন করো তাহলে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে তোমরা কিন্তু পুরো 100% অফে পেয়ে যাবে, মানে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে? তার জন্য শুধুমাত্র 99 রুপিসে শুধু রেজিস্ট্রেশনটা করতে হবে। আচ্ছা, তো চলো এবার মেন টপিক যেটা রয়েছে সেটা গুপ্ত যুগের স্থানীয় ব্যবস্থা, সেটা নিয়ে আলোচনা করা যাক। তো গুপ্ত যুগের স্থানীয় ব্যবস্থা কী আছে দেখো। গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তো গুপ্ত যুগের শাসন ব্যবস্থার প্রথম যে বা অন্যতম একটা বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হতো, ঠিক আছে? আচ্ছা, বিশাল সাম্রাজ্য পরিচালনার সুবিধার্থে কেন্দ্রীয় প্রশাসনকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছিল। যেহেতু গুপ্ত সাম্রাজ্য খুবই বড় সাম্রাজ্য ছিল, তো এই বড় সাম্রাজ্যকে শুধুমাত্র একজনের দ্বারা পরিচালনা করা খুবই অসম্ভব একটা ব্যাপার ছিল। তার জন্য কি করা হয়েছিল যে এই সাম্রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এটাকে অনেকগুলো আলাদা আলাদা স্তরে বিভক্ত করে দেওয়া হয়েছিল। এই স্তরে প্রাদেশিক শাসনের নিচে যে যেমন জেলা, নগর এবং গ্রামীণ প্রশাসন গড়ে উঠেছিল তাকেই গুপ্ত যুগের শাসন ব্যবস্থা বলা হয়, ঠিক আছে? নগর, জেলা এবং যে গ্রামীণ শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, তো এই নগর, জেলা এবং গ্রামীণ শাসন ব্যবস্থাকে একত্রে আমরা গুপ্ত যুগের স্থানীয় শাসন ব্যবস্থা বলে থাকবো। আচ্ছা, প্রধান স্তরগুলো কি রয়েছে দেখো। প্রধান স্তর প্রথমে হয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনে কি রয়েছে দেখো। ভুক্তি বা প্রদেশগুলি কয়েকটি জেলায় বিভক্ত ছিল, ঠিক আছে? গুপ্ত যুগের যতগুলো প্রদেশ ছিল তো প্রদেশগুলো কিছুটা কয়েকটা জেলায় আগে বিভক্ত করে দেওয়া হতো। গুপ্ত যুগে জেলাকে বলা হতো বিষয় এবং এর প্রধান শাসককে বলা হতো বিষয়পতি। তাহলে গুপ্ত যুগে যতগুলো প্রদেশ ছিল সেই শাসন কার্যকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আগে প্রদেশগুলোকে কয়েকটা জেলায় বিভক্ত করে দেওয়া হতো এবং গুপ্ত যুগে সেই জেলাগুলোকে বলা হতো বিষয় এবং যে এই শাসন কার্য পরিচালনা করত সেই জেলার তো তাকে বলা হতো বিষয়পতি, ঠিক আছে? একে বলা হতো বিষয়পতি। নেক্সট যেটা রয়েছে নিয়োগ সংক্রান্ত কী আছে, যে যে জেলার বিষয়পতি এদেরকে নিয়োগ কীভাবে করা হতো দেখো। সাধারণত প্রাদেশিক শাসক বা উপারিকরা এই বিষয়পতিদের নিয়োগ করতেন, ঠিক আছে? যারা শাসক ছিলেন, ঠিক আছে, প্রাদেশিক শাসক যারা ছিলেন বা উপারিক বলা হতো এরাই কিন্তু হচ্ছে বিষয়পতিদেরকে নির্বাচন করতেন। পরিষদ বা অধিষ্ঠান অধিকরণ কী কী রয়েছে এখানে দেখে নাও। পরিষদগুলো যে বিষয়পতি এক নায়ক ছিলেন না, ঠিক আছে? বিষয়পতি কিন্তু কখনোই এক নায়ক ছিলেন না বা তার হাতে সমস্ত ক্ষমতা কিন্তু দেওয়া হয়নি। জেলা শাসনের জন্য একটি উপদেষ্টা পরিষদ থাকতো যাকে অধিষ্ঠান অধিকরণ বলা হতো। তো জেলা প্রশাসনের উপরে একটা অধিষ্ঠান থাকতো বা একটা পরিষদ গঠন করা হতো যেই পরিষদকে অধিষ্ঠান অধিকরণ বলা হতো এবং এই পরিষদে
টোটাল 4 জন স্থানীয় সদস্যকে নেওয়া হতো, ঠিক আছে, 4 জন স্থানীয় সদস্য বা প্রতিনিধিদেরকে নেওয়া হতো। এই 4 জনের মধ্যে প্রথম যিনি ছিলেন সে হলো নগর শ্রেষ্ঠী। নগর শ্রেষ্ঠী বলা হতো এখানে শহরের ধনী ব্যবসায়ী বা ব্যাংকারদের মধ্যে একজন, ঠিক আছে, শহরের সব থেকে ধনী যারা থাকবে বা ব্যাংকার যারা থাকবে তাদের থেকে একজনকে এখানে নেওয়া হবে। তারপরে রয়েছে প্রথম স্বার্থবাহ, এখানে বলেছে ব্যবসায়ী বা বণিক সম্প্রদায়ের প্রধান। তো ব্যবসায়ী এবং বণিক সম্প্রদায় থেকে যে কোনো একজনকে প্রধান হিসেবে এখানে নেওয়া হবে। এবং প্রথম কুলিক বলতে এখানে বোঝানো হয়েছে কারিগর ও শিল্প সম্প্রদায়ের মধ্যে প্রধান একজনকে নেওয়া হবে। এবং লাস্টে যে আছে সে হলো প্রথম কায়স্থ। এবার প্রথম কায়স্থ মানে হলো প্রধান লেখক বা লিপিকা, যেমন যিনি সরকারি নথিপত্র রাখতেন, ঠিক আছে। তো এই 4 জন সদস্যদেরকে নিয়ে এখানে যে অধিষ্ঠান অধিকরণ, এই অধিষ্ঠান অধিকরণকে গঠন করা হতো। আচ্ছা, তারপরে রয়েছে 3 নম্বর যেটা হলো গ্রামীণ প্রশাসন। গ্রামীণ প্রশাসনে বলা হয়েছে গুপ্ত শাসন ব্যবস্থার একেবারে সর্বনিম্ন স্তর এবং গুরুত্বপূর্ণ যেটা স্তর ছিল, ঠিক আছে, সেটাকে বলা হতো গ্রামীণ প্রশাসন বা গ্রাম। গ্রামীণ স্বায়ত্তশাসনের ওপর গুপ্ত শাসকেরা বিশেষ জোর দিয়েছিলেন। তো গ্রামীণ শাসকের উপরে হচ্ছে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছিল গুপ্ত যুগের শাসকদের দ্বারা। আচ্ছা, এখানে দেখো এখানে গ্রামিক একটা শব্দ আছে। এবার গ্রামিক বলতে কি বোঝানো হয়েছে, তো গ্রামের প্রধানকে এখানে গ্রামিক বলা হতো, ঠিক আছে। গুপ্ত যুগের শাসন ব্যবস্থায় গ্রাম যে স্তরটা রয়েছে বা গ্রামীণ প্রশাসন, তো এই গ্রামীণ প্রশাসনের যে প্রধান তাকে বলা হতো এখানে গ্রামিক বা গ্রামাধ্যক্ষ। কোনো কোনো অঞ্চলে প্রবীণ এবং গণ্যমান্য বণিকদেরও মহত্তর বলা হতো, ঠিক আছে। কোনো কোনো অঞ্চলে যারা প্রবীণ ছিল বা গণ্যমান্য যারা ব্যক্তি ছিল তাদেরকে এখানে মহত্তর বলে বলা হতো। নেক্সট হলো অষ্টকুলাধিকরণ। অষ্টকুলাধিকরণ বলতে এখানে বোঝানো হয়েছে গ্রাম প্রধানকে সাহায্য করার জন্য 8 থেকে 10 জন সদস্য নিয়ে একটি পরিষদ গঠন করা হতো, ঠিক আছে। তো এখানে গ্রামের যে প্রধান, ঠিক আছে, তো সেই গ্রামের প্রধানকে সাহায্য করার জন্য 8 থেকে 10 জন সদস্যদের একটি ইসে গঠন করা হতো। এবং যে ভূমি কেনাবেচা বা গ্রামের বিতর্ক মীমাংসা, রাস্তা এবং মন্দির সংস্কার এবং রাজস্ব আদায়ের তদারকি করা, এই সমস্ত কাজগুলো এই গ্রামের যে পরিষদ গঠন করা হতো সেই 8 থেকে 10 জন সদস্যদের দ্বারা তারা এই সমস্ত কাজগুলো করতো বা এই সমস্ত কাজে গ্রামের যে প্রধান তাকে সাহায্য করতো, ঠিক আছে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।